লাইন মেরামত শেষে 11 ঘন্টা পর সচল মেট্রোর আগারগাঁও মতিঝিল রোড। যাত্রী পরিবহন স্বাভাবিক হবে কাল সকাল থেকে। ভায়াডাক্টের বিয়ারিং প্যাড খুলে বন্ধ হয় চলাচল। দিনভর চরম ভোগান্তি। সেই শুনতেছি যে এটা আগারগাঁও পর্যন্ত যাবে। এরা ভালো মন্দ কোনো কিছু না বলে ঠিক আছে এই পর্যন্ত এসে নামায় দিল। সিএনজি অথবা উবারে করে যেতে হবে। কারণবাজারের উদ্দেশ্যে যাব, আমার কলেজ, তো আমি যাইতে পারি নাই। অসুবিধার এবং ভোগান্তির ভিতরে পড়ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া সব প্রকল্প বাদ দেবে অন্তর্বর্তী সরকার। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয়ের বিষয়েও চলছে যাচাই। একনেক সভায় এলএনজি আমদানিকে ভুল নীতি আখ্যা। এক সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। হাজার কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে 17 মামলা। অবৈধ নির্বাচনের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা। আসামি শেখ হাসিনা, 3 আমলের সব এমপি সহ সিসিরা। লাইন মেরামত শেষে প্রায় 11 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের চলাচল। রাতে এই তথ্য নিশ্চিত করেছে ডিএমটিসিএল এর জনসংযোগ দফতর। এর আগে ভায়াডাক্টের বিয়ারিং প্যাড খুলে চলাচল বন্ধ হওয়ায় দিনভর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মেট্রো রেলের খামারবাড়ি অংশের 430 নম্বর পিলারের ভায়াডাক্টের বিয়ারিং প্যাড নষ্ট হওয়ায় বুধবার সকাল 9টা 40 বন্ধ হয়ে যায় মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের চলাচল। সকাল থেকে শুরু হয়ে মেরামতের কাজ চলে রাত 8টা পর্যন্ত। প্রায় 11 ঘন্টা পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল। এর আগে রাজধানীবাসীর জনপ্রিয় স্বপ্নবাহন মেট্রো রেল কারিগরি ত্রুটির কবলে পড়ায় দিনব্যাপী চরম দুর্ভোগে পড়েন কর্মব্যস্ত মানুষ। মেট্রো বন্ধ থাকায় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। কারণবাজারের উদ্দেশ্যে যাব, আমার কলেজ, তো আমি যাইতে পারি নাই। যাব মতিঝিল, তো এই মনে করে বাসে তো একটু খুব লেট হয়, তো ভাবলাম যে মেট্রো রেলে করে তাড়াতাড়ি চলে যায় গরমের মধ্যে। তো মেট্রো রেলের ভিতরে এসেই তারপরে এসেই শুনতেছি যে এটা আগারগাঁও পর্যন্ত যাবে। স্টেশনে আসলাম, আসার পরে জানতে পারলাম যে বিদ্যুতের প্রবলেম আছে। এরা ভালো মন্দ কোনো কিছু না বলে ঠিক আছে এই পর্যন্ত এসে নামায় দিল। এ সময় যোগ হয় আরেক ভোগান্তি। আগারগাঁও স্টেশনে বন্ধ হয়ে যায় অটোমেশন পদ্ধতিতে টিকিট বিক্রি। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় যাত্রীদের। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। এখন এখান থেকে আমার সিএনজি অথবা উবারে করে যেতে হবে। ট্রেনের ত্রুটির কারণে যে আমার যে অনেক লেট হচ্ছে, তাতে আমি অসুবিধার এবং ভোগান্তির ভিতরে পড়ছি। ইমার্জেন্সি রোগী, কিন্তু এখন আমাদের আগারগাঁও তালতলা নামতে হয়েছে হঠাৎ করে, আমরা তো আগে কোনো ইনফরমেশন পাই নাই। এত অল্প সময়ের মধ্যে বিয়ারিং প্যাড নষ্ট হওয়া অস্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ অনুসন্ধান ও একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া প্রকল্প বাদ দেবে অন্তর্বর্তী সরকার। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয়ের বিষয়েও চলছে যাচাই। একনেক সভা শেষে কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। গ্যাসের সম্ভাবনা থাকার পরও এলএনজি আমদানিকে ভুল নীতি আখ্যা দিয়েছেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সরকারের প্রথম একনেক সভায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। 2024-25 অর্থবছর শুরুর পর 2 জুলাই একটিমাত্র একনেক সভা করেই বিদায় নিতে হয়েছে শেখ হাসিনা সরকারকে। অর্থবছরের দ্বিতীয় সভা নতুন সরকারের প্রথম একনেক সভা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় যাচাই বাছাই করে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রথম সভাতেই স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ দেওয়া হয়েছে। চলমান প্রকল্প কোন পর্যায়ে আছে সেগুলো যাচাই বাছাই করতে চান উপদেষ্টারা। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে বুধবার বিকেলে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, বিদেশি অর্থের পরিপূর্ণ ব্যবহার করতে চায় সরকার। বড় প্রকল্পগুলোতে সময় কেন বাড়ানো হলো এবং আন্তর্জাতিক মানদণ্ডে অতিরিক্ত অর্থ ব্যয় হলো সেগুলো যাচাই করা হবে। আমরা বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে চাচ্ছি। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায়
যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে অগ্রাধিকার পাওয়ার যোগ্য সেগুলোকে আমরা নতুন প্রকল্প হিসাবেই কিন্তু প্রস্তাব করছি। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে 70 কোটি টাকায় গ্যাস পাইপলাইন এবং 588 কোটি টাকা ব্যয়ে গ্যাসকূপ খননের প্রকল্প রয়েছে। নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানিকে ভুল নীতি হিসেবে আখ্যা দেন উপদেষ্টা। কেন আমরা একমাত্র এলএনজি আনতে হবে যেটা সবচেয়ে ব্যয়বহুল, এটা তো কী কারণে হয়েছে আমি পরিষ্কার আমার ধারণা নেই, কিন্তু এটা নিশ্চয়ই খুবই একটা ভ্রান্ত নীতি। নিজেদের এত গ্যাসের সম্ভাবনা থাকতে এতদিন ধরে আমরা এখানে কোনো যাও করেছি, সেটা আবার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছি, কোনো দরকার ছিল না। অপচয় ও দুর্নীতি রোধে আমলাতান্ত্রিক জটিলতা কমাতেও সরকার কাজ করছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো ডামি ফুয়েল লোডিং। অন্তত 2 সপ্তাহ চলবে এ কার্যক্রম। পরমাণু চুল্লি বা রিঅ্যাক্টরের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকৃত ফুয়েল লোড করা হবে। বৈজ্ঞানিক পরীক্ষার সব ধাপ শেষে নির্ধারিত সময়ে ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের 2টি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ, যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয়। এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েল লোডিংয়ের কার্যক্রম। এই প্রক্রিয়ায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়। 2 সপ্তাহ ধরে চলবে লোডিংয়ের এই কার্যক্রম। এর মধ্যে 163টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং 115টি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম অ্যাবজার্ভার রড লোড করা হবে। ডামি ফুয়েলের মাধ্যমে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। সংশ্লিষ্ট রুশ নির্মাতারা জানাচ্ছেন, আকার, আকৃতি, ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই শুধু থাকে না পারমাণবিক জ্বালানি। খুঁটিনাটি এমন টেস্টগুলোর সফলতার ওপরেই রিঅ্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত হয় বলে জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। এখন আমরা যে স্টেজে আছি, এই স্টেজটাকে আমরা বলি যে পূর্ব প্রস্তুতিমূলক। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, এগুলোকে বলে আমরা নন নিউক্লিয়ার টেস্ট। এর মধ্যে আছে হট টেস্ট নাম আছে, কোনো আরেকটা নাম আছে কোল্ড টেস্ট, হাইড্রোলিক টেস্ট। এই টেস্টগুলো করার উদ্দেশ্যটা হলো রিঅ্যাক্টর যদি পুরোদমে চলে তখন সেই তাপে চাপে কী ধরনের বিহেভ করে সেইগুলি দেখা। এর মধ্য দিয়ে আমাদের আরও 3টা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো। রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর পাওয়ার স্টার্টআপ সহ অন্যান্য কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে বলে জানাচ্ছে প্রকল্প সূত্র। রাশিয়ার ঋণ এবং রোসাটমের কারিগরি সহায়তায় 2টি পরমাণু চুল্লির মাধ্যমে এখান থেকে উৎপাদন হবার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সরকার নয় ব্যক্তি পর্যায়ে ক্ষোভ থেকে হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে তিনি বলেছেন, নিরপরাধ কেউ সাজা পাবে না, তবে গণহত্যা ও ফ্যাসিবাদের সহযোগী প্রমাণ হলে সাংবাদিক, কবি কিংবা সংস্কৃতিকর্মী পরিচয়ে রেহাই মিলবে না। মামলাগুলো তো সরকার করছে না, বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত শত্রুতা থেকেও করছে। আশ্বস্ত করছি বারবার যে এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন, আমরা এখান থেকে দেখব। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না।
এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন তিনি কিছুটা সুস্থ আছেন। শারীরিক অবস্থা আরেকটু ভালো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হবে। গত 11 সেপ্টেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে হাসপাতাল থেকে বেগম জিয়াকে বহনকারী গাড়ি রওনা করে তার বাসা ফিরোজার উদ্দেশ্যে। হাসপাতালের সামনে তখন নেতাকর্মীদের ভিড়। বাসায় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন জানান, এখন অনেকটাই সুস্থ আছেন বেগম জিয়া, তবে দেশের বাইরে নেয়ার মতো শারীরিক অবস্থা এখন নেই তার। প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে, যার জন্য ওনার শারীরিক সুস্থতা কখনো কখনো দেখা যাচ্ছে উনি বেশ ভালো আছে এবং অল্প একটুতেই দেখা যাচ্ছে উনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। যার জন্য যে যখন আপনি প্লেনে টেক অফ করবেন, ল্যান্ডিং করবেন, প্লেনে যখন থাকবেন, একটা নেগেটিভ প্রেশার থাকে। তো এই নেগেটিভ প্রেশারে ওনার যে হার্টের যে সমস্যা আছে, লিভারের যে সমস্যা আছে, কিডনির যে জটিলতা আছে, সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখনও ওনাকে মনে করতে পারছেন না যে 12-13 ঘন্টা জার্নি করার মতো এই অবস্থায় উনি আছেন। আমরা চিকিৎসার ব্যাপারে খুবই আশাবাদী এবং ইনশাআল্লাহ যত দ্রুততার সময় নেওয়ার চেষ্টা করছি। এ সময় জাহিদ হোসেন আরও বলেন, নেতাকর্মীদের প্রতিহিংসা পরায়ণ না হতে বেগম জিয়া আহ্বান জানিয়েছেন। নেতাকর্মী শুধু দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণতার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না। আমরা প্রতিহিংসা চাই না, আমরা আইনানুগ বিচার হোক সেটা চাই। এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, কিডনি, ফুসফুস, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ এবং লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের সময়সীমা সীমাহীন নয় উল্লেখ করে সব সংস্কার কেন অন্তর্বর্তী সরকারকেই করতে হবে, এমন প্রশ্ন বিএনপি নেতাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে সরকারকে সময় দিতে হবে। দুপুরে রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে কথা বলেন দলটির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় সমাবেশে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। বুধবার দিনভর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসব কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে বিকেল অবধি ঠাকুরগাঁও সদর, হরিপুর ও বালিয়াডাঙ্গি উপজেলায় বিভিন্ন জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। উত্তর জনপদে হাজারো জনতার সমাবেশে নেতাকর্মীদের সংযত থাকার সতর্ক বার্তা দেন মির্জা ফখরুল। বলেন, নৈরাজ্য করলে অবস্থা হবে আওয়ামী লীগের মতো। বিভিন্ন জনসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোন দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। এদিকে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাষ্ট্রের সব সংস্কার অন্তর্বর্তী সরকারকেই কেন করতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি। নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার, কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সংস্কারের জন্য যৌক্তিক সময় মানি, সীমাহীন সময় নয়। বিষয়টি বিবেচনায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তারা যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময়, যতদিন খুশি সময় নেবেন, তাহলে কিন্তু মানুষের আবার আমাদের দেশবাসী আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে বসবে
একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সময় তো যৌক্তিক এখন আর নেই, সেই যৌক্তিক সময় পার হয়ে গেছে। ছাত্র জনতার আস্থা ফেরাতে আরও কাজ করতে হবে রাজনীতিবিদদের। গোলটেবিল বৈঠকে এমন মত দেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এ নেতা। কেন তারা এত ভালো? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ। সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন ও এগুলোর প্রধানদের নাম ঘোষণা করেন। তখন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল, তবে তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর পদে বসে স্বৈরাচারী হওয়ার পথ বন্ধ করতে সংবিধানের অন্তত 12টি অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনা চলছে। যদিও সংশোধন কোন প্রক্রিয়ায় হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের। কেউ বলছেন নির্বাচিত সংসদ ছাড়া এটি সম্ভব নয়, আবার কারো মতে গণভোটের মাধ্যমেও সংবিধান সংশোধন করতে পারে অন্তর্বর্তী সরকার। আফজাল হোসেনের রিপোর্ট। The Constitution 17th Amendment Bill 2018 সর্বসম্মতিক্রমে পাশ হলো। 1972 সালের পর এখন পর্যন্ত 17 বার কাটাছেঁড়া করা হয় সংবিধান, কখনো সময়ের প্রয়োজনে, কখনো বা রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতাকে পাকাপোক্ত করতে। ইতিমধ্যে আমরা 14টা বিল পাস। অনেকের মতে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর পদে বসে যে কারো স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে। সেই কারণে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সংবিধান সংশোধন অথবা পুনর্লিখনের দাবি ওঠে। এই আলোকে গঠিত হয় সংবিধান সংস্কার কমিশনও। আলোচনা চলছে অন্তত 12টি অনুচ্ছেদে সংশোধনী আনার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনা নিয়েও চলছে আলোচনা। সিনিয়র আইনজীবীরা বলছেন, মৌলিক কিছু সংশোধনীর দরকার থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বর্তমান সংবিধান দিয়েই বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। রাজনৈতিক মানসিকতা এবং পঞ্চদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার ফলে একদলীয় সরকারকে চিরস্থায়ী করার যে প্রবণতা, মিথ্যা ইলেকশন সাজিয়ে, নির্বাচন সাজিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় জোর করে বসে থাকা, এইগুলি হচ্ছে কারণ ছিল এক ব্যক্তির সর্বময় ক্ষমতার অধিকার বিস্তার লাভের জন্যে। আর এই কনস্টিটিউশন সেই ক্ষেত্রে খুব বেশি তাকে সহায়তা করেছে, তাকে দানব বানিয়েছে, এটা আমি মনে করি না। গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সর্বোচ্চভাবে সংবিধানে বলবৎ করা যায় এবং সেই অনুযায়ী যদি কার্যকরণ করা যায়, তখন কোনোভাবেই এখন একতত্ত্ব সরকারের জন্ম হতে পারে না। গণতান্ত্রিক সরকার গঠনের প্রধান অন্তরায় হচ্ছে অনুচ্ছেদ 70। কি প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের। কেউ বলছেন সংসদ ছাড়া সম্ভব নয়, আবার কারো মতে গণভোটের মাধ্যমে হতে পারে সংশোধন। যেটা হতে পারে যে সর্বসম্মতিতে একটা খসড়া তৈরি হতে পারে, যেটা পরবর্তী পার্লামেন্টে প্লেস করবে। আজকে যদি সংস্কার করা হয় তবে বাংলাদেশের মানুষ এতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত দিচ্ছে, এটা প্রমাণ হবে কেমন করে, আনলেস দেয়ার ইজ এ পার্লামেন্ট। জনগণের যদি সমর্থন থাকে, সেটাকে জনগণ এই সরকার একটা করতে পারেন, আপনার একটা ম্যান্ডেট নিতে পারেন, হা না ভোটের একটা ব্যবস্থা করতে পারেন যে এইটা করলাম, এইটার প্রতি তোমাদের কি সমর্থন আছে। জনগণের সমর্থন নিলে সেটাও আবার কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি থাকে। এই স্বীকৃতির মাধ্যমে পরবর্তী সংসদ এটাকে যিনি নির্বাচিত হয়ে আসবেন, সংসদ সেটাকে আপনার পাশ করে নেবে, এতে কোনো বাধা থাকবে না। রাষ্ট্র পরিচালনায় জড়িতদের ক্ষমতা চর্চার আচরণ পরিবর্তন না হলে জোড়াতালে দিয়ে সংবিধান সংশোধন করে কোনো সুফল মিলবে না বলেও মনে করেন সিনিয়র আইনজীবীরা। আসলে কনস্টিটিউশন এই ক্ষমতা তাকে দেয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ। প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠানের নামে 2021 থেকে 2024 সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পোশাক রফতানি দেখিয়ে টাকা পাচার করা হয়েছে। জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ। আইন অনুযায়ী পণ্য রফতানির 4 মাসের মধ্যে রফতানি আয় ফিরিয়ে আনা বাধ্যতামূলক। তা না করে সালমান এফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই অর্থ বিদেশে পাচার করেছেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দু 2014, 18 ও 24 সালের জাতীয় নির্বাচন অবৈধ ও প্রতারণামূলক অভিযোগ করে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা, 3 সংসদের সাবেক এমপি ও সিইসি সচিবদের আসামি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলাটি গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পর নানা অনিয়ম ও অপরাধের অভিযোগে সারা দেশে একের পর এক মামলা হচ্ছে গত সরকারের প্রধানমন্ত্রী সহ মন্ত্রী, এমপি, দলীয় নেতা ও প্রশাসনের অনেক ব্যক্তির বিরুদ্ধে। এবার হলো রাষ্ট্রদ্রোহ মামলা। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলা করেন সাবেক বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা একরামুল করিম। এতে 2014, 18 ও 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ ও প্রতারণামূলক ভোটের আয়োজন করায় শেখ হাসিনার সাবেক 3 সিইসি কাজী রাকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ 18 জনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়। এছাড়া ওবায়দুল কাদের সহ 3 সংসদ সদস্যদেরও আসামি করা হয়। একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবীর অভিযোগ, গত 3 নির্বাচনে বিরোধী দল সহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষ ভোটাধিকারও প্রয়োগ করতে পারেনি। কমিশনের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। রাষ্ট্রদ্রোহিতা, প্রতারণা, মিথ্যা পরিচয়ের অভিযোগে আমরা মামলাটা আনয়ন করেছি। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তাদিকে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন। আওয়ামী লীগ সরকার 2011 সালে সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা অন্তর্ভুক্ত করে। এরপর একে একে 2014, 18 ও 24 সালে বিএনপি, জামাত সহ সমমনা দলকে বাইরে রেখে জাতীয় পার্টি ও নাম সর্বস্ব কয়েকটি দল ও ব্যক্তিকে নিয়ে করা জাতীয় নির্বাচনে এককভাবে জয়লাভ করে। 3টি নির্বাচনই সংবিধানের খেলাপ হওয়ায় এমন রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার মামলা হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, আগামী মাসে 2025 সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিকেলে সচিবালয়ে সময় সাংবাদিককে তিনি কথা জানান। হজের 3টা পার্ট প্যাকেজের, বিমান, মক্কা এবং মদিনায় আবাসন, 3 নম্বর সৌদি গভর্নমেন্টকে আমাদের একটা টাকা দিতে হয়, এটা 1,30,000 টাকার মতো। আগামী দিনে এটাকে আরও স্বচ্ছন্দ করার জন্য রেট কমিয়ে আমরা চেষ্টা করছি এবং অতিরিক্ত ম্যান পাওয়ার আমরা নেব না। দেশে খাদ্য সংকটের ঝুঁকি মোকাবিলায় 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এরপর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে 3টি প্রস্তাব উত্থাপিত হলেও অনুমোদন দেয়া হয় 2টির। এর মধ্যে চলতি অর্থ বছরে সৌদি আরব থেকে প্রথম দফায় 30,000 মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। একই পরিমাণ সার কেনা হবে কাতার থেকেও। আমরা চাই না কোনো ক্রমেই কোনো রকম খাদ্যদ্রব্যের ঘাটতি পড়ুক। এটা ইমিডিয়েট দরকার নাই,
কিন্তু আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। ইমিডিয়েটলি আমাদের সারের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আমন শেষ হওয়ার পর বড়তে কিন্তু সবচেয়ে বেশি সারের প্রয়োজন হয়। ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব 1 মাসের জন্য জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। জব্দের নির্দেশ দেওয়া হয়েছে গ্রুপের স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবও। BFIU জানায়, অর্থ পাচার আইনের আওতায় ওরিয়নের মোট 6 জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর মধ্যে ওবায়দুল করিম ছাড়াও আছেন তার স্ত্রী আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম ও মেয়ে জেরিন করিম। ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট মেহেদি হাসান ও রেজাউল করিম নামে আরও 2 জনের ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দিয়েছে BFIU। দেখছেন রাত 11টার সময়। ব্যাংক কোম্পানি আইন সংশোধন করলে 60% খেলাপি ঋণ আদায় সম্ভব। এছাড়া এতদিন এ খাতের কিছু ক্ষেত্রে কঠোরতা, আবার কিছু ক্ষেত্রে নমনীয় ছিল কেন্দ্রীয় ব্যাংক। এগুলোরও সমাধান প্রয়োজন। বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের নেতারা। 17 বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। বিকেলে নতুন কমিটির নেতারা বৈঠকে বসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত ব্যাংকগুলোর কিছু জায়গায় অতিরিক্ত শাসন আর কিছু জায়গায় কম শাসন করে আসছে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে এই বিষয়েরই সমাধানের আলোচনা হয়েছে। কিছু কিছু জায়গায় ওনারা ওভার রেগুলেট করতেছে, আবার কিছু কিছু জায়গায় আন্ডার রেগুলেটেড। তো আমরা চাই যে আমাদের সাথে পরামর্শ ভিত্তিক ভবিষ্যতের জন্য এগুলি সব রিফর্ম করা হয়। তো অনেক জায়গায় রিফর্ম হচ্ছে, আমরা মনে করি ব্যাংকিং কোম্পানি অ্যাক্টও এখন রিফর্ম করার সময় এসছে। আইনের ফাঁকফোকরের কারণে আদায় করা যাচ্ছে না খেলাপি ঋণ। বিএবির নেতাদের মতে এদিকে নজরদারি বাড়ালে ঋণ আদায় সম্ভব অন্তত 60%। যদি আইনগুলোকে শক্তিশালী করা হয়, আমরা মোটামুটি ব্যাংকিং সেক্টরে যে ডিফল্ট লোন আছে সেটা আমরা মোটামুটি 60% আদায় করতে পারবো। তাহলে ম্যাক্সিমাম তো উইলফুল ডিফল্টার, যারা ডিফল্টার বাড়িঘর সব কিছু আছে কিন্তু ব্যাংকে টাকা দেয় নাই। এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকগুলোর সংকট দূর করা হবে, যাতে সবগুলি ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে পারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ,